নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড আর এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সাথে। আজ একদম শুরু থেকেই কিন্তু বাজেটের নানান দিক নিয়ে আপনারা আলোচনা দেখছেন এবং শুনছেন নিউজ ভ্যানগার্ডে। কেমন হলো পূর্ণাঙ্গ বাজেট 2024, আর এই মুহূর্তে 2024 সালের যে বাজেট পেশ করেছেন আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে ট্যাক্স নিয়ে কি ধরনের পরিবর্তন এসেছে বা আসতে চলেছে, ট্যাক্সে সেটা পার্সোনাল ইনকাম ট্যাক্স হোক কিংবা কর্পোরেট ট্যাক্সে কি ধরনের পরিবর্তন এসেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের একটি বিশেষ অনুষ্ঠান এই মুহূর্তে। এবং ডিজিটালি আমার সঙ্গে, প্রযুক্তিতে আমার সঙ্গে জুড়ে গেছেন, ভার্চুয়ালি জুড়ে গেছেন চন্দ্র ভানু সিনহা, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কলকাতা থেকে উনি সরাসরি জুড়ে গেছেন আমার সাথে। সিনহা, মিস্টার সিনহা, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার মিস্টার সিনহা, প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে যে কি মনে হয় কেমন হলো বাজেট? আজকে যে বাজেট হয়েছে ও বাজেট ইন ওভারঅল খুব ভালো আছে, লেকিন কিছু কিছু ক্ষেত্রে যে দেখা গেছে এই বিহার এন্ড আন্ধ্রপ্রদেশ একে একটু বিশেষ নজর দেওয়া হয়েছে। और ওনার ওই দুটো স্টেটকে একটু বিশেষ প্যাকেজ হিসাবে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটা কি একটা যে অ্যালায়েন্স কি মতো চলে সেইটা এই বাজেটের ঠিক আছে আপনারা যোগ করে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। একদম বিহার এবং অন্ধ্রপ্রদেশকে এই বাজেটে উপহার দেওয়া হয়েছে, কিন্তু যতটুকু আমরা শুনতে পেয়েছি বাজেটে এবং বুঝতে পেরেছি, ট্যাক্স নিয়ে কিছু পরিবর্তন বা পর্যালোচনা হচ্ছে। এখন শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে কর ব্যবস্থার যে প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে সব বেশি রয়েছে যে সব শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য এঞ্জেল ট্যাক্স বাতিল করার প্রস্তাব, মধ্যবিত্তদের জীবনযাত্রা সরলীকরণের জন্য সহজ কর ব্যবস্থা, বিদেশি খনি কোম্পানির জন্য নিরাপদ হারবার রেট প্রদান করা এবং মানে যেখানে কাঁচা হীরা বিক্রি করার কথা, এবং বিদেশি কোম্পানিগুলোর ওপর কর্পোরেট কর হার 35 থেকে 40% কমানো হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। এটাতে কি প্রমাণ করে? যদি এই যে বিদেশি কোম্পানির ওপর কর্পোরেট কর মানে কমানো হচ্ছে 35 থেকে 40%, মানে যেটা 40 ছিল সেটাকে কমিয়ে 35% করা হয়েছে, তাহলে সেখানে কি আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে সেটা কিভাবে সাহায্য করবে? এই ডিসিশনটা যে হয়েছে খুবই ভালো। আমাদের ভারত পক্ষে যা ইনভেস্টার্স আছেন, যে ফরেন কোম্পানিজ আছে, ওদের জন্য যে 40% আগে ট্যাক্স স্ল্যাব ছিল সেটা 35% করা দেওয়া হয়েছে। সেটা এই করণীয় পরে আমাদের যে ইনভেস্টর আছে, ফরেন কোম্পানিজ আছে, এইগুলো ইনভেস্টমেন্ট জন্য একটু এগিয়ে আসবে। আর পরিণাম স্বরূপের যে হবে কি ভারতের যে একটা অ্যাম্বিশন আছে ওই অ্যাম্বিশন পক্ষে এটা ভালো লক্ষণ। লেকিন ইন ওভারঅল শুধু একটা এই পক্ষে দেখলে ইন জেনারেল পার্সনকে যদি আপনি চিন্তা ভাবনা করুন, তো জেনারেল মানুষ মোটামুটি কিছু পাচ্ছে না। যা ছিল স্থিতি সেই স্থিতি এখনো সেম থাকবে। যে আমাদের গভর্নমেন্টকে একটু মহঙ্গাই উপরে যে আছে একটু কন্ট্রোল করার জন্য কিছু মেজর ডিসিশন নিত, সেই সব নিয়ে কোনো ওই রকম খুব বড় ইয়ে ডিসিশন হয় নাই, অ্যানাউন্সমেন্ট কিছু হয় নাই। ইভেন শুধু স্যালারিড পার্সনকে একটু অল্প ছাড় দিয়ে 50,000 से 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে, और इन ओनली নিউ ট্যাক্স রিজিম। এইখানে একটা সবচেয়ে বড় জিনিস দেখার আছে কি ওল্ড ট্যাক্স রিজিম অ্যাজ ইট ইজ আছে, যা আগে ছিল সেই এখনো আছে, ওর মধ্যে কোনো কিছু চেঞ্জ করে নাই। শুধু নিউ ট্যাক্স রিজিমে যে স্ল্যাব গুলো আছে, ও আগে যে 3 লাখ অব্দি নীল ছিল, আগে 3 to 6 lakhs অব্দি 5% ছিল, সেইটাকে বাড়িয়ে 3 to 7 lakhs 5% করে দেওয়া হয়েছে, 7 to 10 lakhs 10%, 10 to 12% 15%, and 12 to 15% 12 to 15 lakhs এর জন্য 20%, and more than 15 lakhs যাদের ইনকাম আছে ওকে 30% করা হয়েছে। ইন ওভারঅল যে আম পিপুল আছে ও খুব বেনিফিশিয়াল কিছু হতে পারবে না।
এইটা নিয়ে মাত্র আপনি দেখবেন তো 12,500 টাকা ট্যাক্স তফাৎ যে হবে সেটা রিলিফ পেতে পারে ও শুধু স্যালারিড পারসন। আদারওয়াইজ ইন জেনারেল পিপল নাথিং গেট অ্যাবাউট দিস বাজেট। ওকে, মিস্টার সিনহা, আপনি যেটা বলছেন যে বিদেশি বিনিয়োগের বাড়ার সম্ভাবনা আছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই পদক্ষেপটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তার বাইরে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের জন্য কোনো সুখের খবর নেই এই বাজেটে। এখন প্রশ্ন হচ্ছে যে যেসব পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বাজেটে, ধরুন কাস্টম ডিউটি কম করার কথা বলা হচ্ছে, এখন পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যদি বিদেশি বিনিয়োগ হয়, যদি ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটাকে বাড়ানো হয়েছে সেখানে রেহাই দেওয়া হয় যদি মধ্যবিত্ত যারা স্যালারিড পার্সন তাদেরকে, তাহলে মানে সেটা কি পরোক্ষভাবে কি তা আমাদের অর্থনীতিতে যোগদান করবে না, বা যারা সাধারণ মানুষ তাদের জন্য কি কোনোভাবে লাভবান হবে না? জি জি, কাস্টম ক্ষেত্রে কিছু কিছু দেখা গেছে যে কি মেডিসিন উপরে আর কিছু জিনিস উপরে ছাড় দেওয়া হয়েছে, তো এটা ভালো লক্ষণ। খাস করকে যে ক্যান্সার রিলেটেড যে ওষুধগুলো আছে তার উপরে সে কাস্টম যে ছিল সেইটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ডিসিশনটা খুব ভালো আম পিপল জন্য। আর এর আলাদা যদি শেয়ার মার্কেটের দিকে যান তো শেয়ার মার্কেটের জন্য আজকে দিন খুব ভালো ছিল না, কেন কি এইখানে যে আছে ক্যাপিটাল গেইন শর্ট টার্ম এন্ড লং টার্ম ট্যাক্সেশন যে সিস্টেম ছিল ওর মধ্যে রেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কারণ হচ্ছে কি আজকে শেয়ার ইন্ডেক্স যে আছে সেটা ফল হয়ে গেছে। এখানে ক্যাপিটাল গেইন যে ট্যাক্সেসের কথা বলা হয়েছে, এই বিষয়টা যদি আমাদের একটু বিস্তারিত বলেন যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এখানে যেটা করা হয়েছে সেটা রিভাইজ করা হয়েছে 20%-এ এবং লং টার্ম ক্যাপিটাল গেইন রিভাইজ করা হয়েছে 12.5%-এ। এটাতে কিভাবে কে লাভবান হবে? ইন ওভারঅল যা বাজেট আছে ওকে যদি পজিটিভ অ্যাসপেক্টে দেখা যায় তো এর ফিউচার যে আছে মানে দূরদর্শী পরিণাম যাকে বলা যায় ও পরিণাম পাবে, এটা নো ডাউট। লেকিন কিছু কিছু জিনিস যে আছে ধরুন গোল্ড আছে, সিলভার আছে, এই সব নিয়ে যে কাস্টম ডিউটি আছে ওকে কম 6% সে কম করা হয়েছে, ঠিক আছে। তারপরে তো এইগুলো মানে মোর দেন 25 যে এসেন্সিয়াল জিনিস আছে যে কি আমাদের খনিজ পদার্থ আছে ওর উপরে সীমা শুল্ক যে আছে সেইটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেইগুলো নিয়ে কৃষি ক্ষেত্রে এই বাজারটাকে যদি আপনি আমরা দেখতে পারবো তো কৃষি জন্য এইটা ভালো বাজার। কৃষি যে আছে, চিকিৎসা যে আছে, এইসব উপরে বাজারটাকে ফোকাস করা হয়েছে। আর মোরলেস যে আছে এগ্রিকালচার নিয়ে আর মেডিকেল ম্যাটার নিয়ে, ওষুধ গুলো নিয়ে এটা খুবই ভালো বাজেট। তো ইন ওভারঅল যে কি কৃষি প্রধান দেশ আমাদের আছে, তো ইন লং টার্ম পয়েন্ট অফ ভিউ সে এই বাজেটটাকে যদি কৃষি ক্ষেত্রে দেখা যায় তো খুবই ভালো বলা যাবে। ওকে, আপনি বলছিলেন যে কৃষি এবং স্বাস্থ্য ক্ষেত্রের জন্য এই বাজেটটা ভালো বাজেট হয়েছে, সেখানে শিল্প ও বাণিজ্যের জন্য এই বাজেটটা কেমন হয়েছে বলে আপনি মনে করেন? কারণ এখান থেকে শুরুতেই বলা হয়েছিল আজ বাজেটে যে অমৃতসর থেকে কলকাতা অবধি যে করিডোর রয়েছে সেই করিডোরে গয়াতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট করিডোরটা রয়েছে সেখানে গয়াতে একটা সংযোগস্থল করা হবে এবং পাশাপাশি কিছু বিহারে কিছু ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করা হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই করিডোরে শিল্প ও বাণিজ্যের কি ধরনের সুবিধা হবে? ভালো ডিসিশন হয়েছে। তার উপরে যে 11,11,111 কোটি টাকা যে আছে প্রভিশন করা হয়েছে। তো এই যে থিঙ্কিং আছে এইটা নিয়ে যদি ইনফ্রাস্ট্রাকচার উপরে যদি ভালোভাবে কাজ করা যায় তো এর জন্য বাজেট খুবই ভালোভাবে এটা প্রাবধান করা হয়েছে। লেকিন
এই বাজেট ক্ষেত্রে সবচেয়ে বড় আছে কি যদি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় তো আনএমপ্লয়মেন্ট নিয়ে যে আছে সমস্যাগুলো কিছু কম হতে পারে। ওকে, মিস্টার সিনহা, এঞ্জেল ট্যাক্স বাতিল করা হয়েছে, আমাদের যদি একটু বলেন এঞ্জেল ট্যাক্সটা কি এবং এই এঞ্জেল ট্যাক্স বাতিল করাতে কে লাভবান হলো, কারা লাভবান হবে? হ্যাঁ, এর এর খুবই ভালো পরিণাম হবে, কেন কি এটা অনেক পুরনো ডিমান্ড ছিল আমাদের অনেক গভর্নমেন্ট থেকে সে কি এই ট্যাক্সটাকে রিমুভ করা যায়, আর এর খুব ভালো পরিণতি আগে দেখা যাবে। আর ফরেন ইনভেস্টার্স যেগুলো যে আছে ওর মধ্যে খুব ভালোভাবে একে ট্যাকেল করবে, আর মোর অর লেস যে আছে এই ডিসিশনটা সরাহনীয় আছে, এই গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে সেটা ভালো, আর এর পরিণামটা যে আছে সেটা খুব ভালো হবে। ওকে, মিস্টার সিনহা, আমি এক নজরে একটু আমরা দেখতে চাইবো যে পূর্ণাঙ্গ বাজেট আজ অর্থমন্ত্রী পেশ করেছেন, সেখানে প্রধান কিছু ক্ষেত্রে যে বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে রয়েছে 4,54,773 কোটি টাকা, সবচেয়ে বেশি প্রতিরক্ষা খাতে। তারপর রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম উন্নয়নের খাতে 2,65,808 কোটি টাকা। তারপরে আসছে এগ্রিকালচার, কৃষি ক্ষেত্রে 1,51,851 কোটি টাকা। তারপর স্বরাষ্ট্র খাতে 1,50,983 কোটি টাকা। শিক্ষার ক্ষেত্রে 1,25,638 কোটি টাকা। আইটি এবং টেলিকম 1,16,342 কোটি টাকা। স্বাস্থ্য ক্ষেত্রে 89,287 কোটি টাকা। ঊর্জার ক্ষেত্রে 68,769 কোটি টাকা এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে 56,501 কোটি টাকা। সঙ্গে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে 47,559 কোটি টাকা। আপনি কি মনে করেন এই যে বরাদ্দ, বাজেট বরাদ্দ, যেখানে শিল্প ও বাণিজ্যের জন্য সবচেয়ে কম 47,559 কোটি টাকা এবং স্বাস্থ্য ক্ষেত্রে মাত্র 89,287 কোটি টাকা, এটা কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে যে আছে দেখুন, আমাদের যে যত আফটার যে আজাদি হয়েছে আমরা যাবে ঠিক আছে যে বাজেট পেশ হয়েছে ওর মধ্যে সবচেয়ে প্রাইম ম্যাটার হচ্ছে আমাদের সুরক্ষা নিয়ে। সুরক্ষা উপরে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমাদের দেশের এক এক ইঞ্চ যে আছে অনেক ভ্যালুয়েবল আছে, তো এই জন্য সুরক্ষা উপরে আরাম ঠিক আছে যা বাজেট দেখবেন ওই বাজেট মধ্যে সবচেয়ে ज्यादा যে অ্যালটমেন্ট আছে ও সুরক্ষা ক্ষেত্রে দেওয়া হয়। তো ইন ওভারঅল যা বাজেট এলোকেশন আছে, এলোকেশন খুবই ভালো আছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই যে আজকে যে পরিস্থিতিতে যে গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে ওর মধ্যে যে এনাদের যে অ্যালায়েন্স গ্রুপ আছে ওকে আন্ডারস্ট্যান্ডিং করে যা যা কিছু ইমপ্লিমেন্টেশন করণীয় আছে, যা বিল বিধেয়ক পাস করানীয় আছে আর যা কাজ করানো আছে সেটা একটু মানে পলিটিক্যালি হিসাবে যে আছে না খুব মিলে সুঝে বুঝে ওদেরকে এগোতে হবে। আর যা এলোকেশন আছে ইন ওভারঅল এলোকেশন আমাদের ভারত পক্ষে খুবই ভালো আছে, ওর মধ্যে কোনো সংশয়ের ম্যাটার নেই। ওকে, আমি আপনার প্রসঙ্গটাতে যেটাতে আপনি শুরু করেছিলেন সেখানে আমি যাই এবার, যে অ্যালায়েন্স পার্টিকে খুশি করার জন্য অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে যে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে বিহার এবং অন্ধ্রপ্রদেশ কতটা লাভবান হলো এবং তার সঙ্গে অন্যান্য রাজ্যের কথাও বলা হয়েছে যাদেরকে অ্যাসিস্ট করা হবে। তার মধ্যে সিকিম রয়েছে, উত্তরাঞ্চল রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে এবং উত্তরাখণ্ড রয়েছে। তাদেরকে বলা হয়েছে যে বিশেষভাবে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, যেহেতু গত বছর বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছর এবং এবছর। কিভাবে দেখছেন এর জন্য বাজেট এলোকেশন যে স্টেট ওয়াইজ আছে, কিছু কিছু স্টেটকে ज्यादा প্রাথমিকতা দেওয়া হয়েছে কেন কি ওনাদের আগে থেকে সে বিশেষ দরজার ডিমান্ড ছিল, আর বিশেষ দরজাকে কম্পনসেট করার জন্য কিছু মনিটারি টার্মসে যে এখন যে অ্যানাউন্সমেন্ট হয়েছে তাকে ওনারা একটু আন্ডারস্ট্যান্ডিং করে গভর্নমেন্টকে স্টেবল গভর্নমেন্টকে চালাবে আগে, এই মেন এর পিছনে মকসদ হচ্ছে। তো ইন ওভারঅল বিহারতে যে আছে দেখুন কি ইনফ্রাস্ট্রাকচার, রোড এইসব নিয়ে
ট্যুরিজম এইসব নিয়ে অনেক কিছু ঘোষণা হয়েছে, আর ওর জন্য আলাদা ভাবে বাজেট পেশ দেওয়া হয়েছে। ওই রকম অন্ধ্রপ্রদেশ আছে, সিকিম আছে, কিছু কিছু দেশ স্টেট জন্য দেওয়া হয়েছে। তো ইন ওভারঅল যে আছে ব্যালেন্স করার জন্য এইগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর কালকে যে আর্থিক সমীক্ষা পেশ হয়েছিল ওর মধ্যে যে আমাদের 6.5 to 7% যে আছে বৃদ্ধি দর টার্গেটেড আছে। তো ইন ওভারঅল যে আছে, আর খাস করে কৃষি উপরে যে দলহান আছে, তেলহান আছে, এই সব নিয়ে যে আছে ওকে বিশেষ রূপ সে কাজ করার জন্য একটু ফোকাস করা হয়েছে। সেইগুলো ভালো লক্ষণ। ইন ওভারঅল যে আছে কি যারা যে মিডল ক্লাস ইনভেস্টর আছে ও ইনভেস্টরকে এখন যে অ্যাকচুয়ালি যা ফিক্সড ডিপোজিট যা কিছু যে ব্যাংকিং ট্রানজেকশন আছে ওর মধ্যে টাকা না রেখে অনেক লোক এগিয়ে যাচ্ছে আপনার এসআইপি বলুন, চাहे শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, চাहे লং টার্ম ইনভেস্টমেন্ট ইন শেয়ারস, এইসব নিয়ে। লেকিন এই একটা খতরা আছে कि যারা ইনভেস্টর আছেন ওই ইনভেস্টরকে একটু স্টাডি করতে হবে। না স্টাডি করে যদি অন্য লোক পাশের বাড়ির লোক এই জিনিস করছে তো আমিও করব, এইটা দেখা দেখি করতে গেলে ও শেয়ার ইনভেস্টর যে আছে ওকে লস করতে পারবে। ওকে মিস্টার সিনহা, আজ একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যখন বাজেট চলছিল তখন কিন্তু শেয়ার মার্কেটে ধস নেমেছিল, সেটার কারণ কি? জি, ওর মেন রিজন হচ্ছে কি শর্ট টার্ম এন্ড লং টার্ম যে ক্যাপিটাল গেইন আগে রেট ছিল 10% এন্ড 15%, সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য সবচেয়ে বড় রিজন হচ্ছে कि যা ইনভেস্টার্স আছে ওই ইনভেস্টার্স কে একটু রিথিঙ্ক করতে হবে, কেন কি ওর উপরে যে ট্যাক্স প্ল্যানিং হয় ওকে আলাদা ভাবে স্পেশাল রেটে ট্যাক্স প্ল্যানিং হয়। এই জন্য এইখানে যে আছে আজকে শেয়ার মার্কেটের যে আছে একটু ডাউন দিকে গেছে। বিদেশি কোম্পানির যে কর্পোরেট কর 40 থেকে 35% করা হয়েছে, কমানো হয়েছে, তো সেখানে অবশ্যই আমরা তো আশা করতে পারি, আপনিও বললেন যে বিদেশি লগ্নি হয়তো বাড়বে, বিদেশি বিনিয়োগ বাড়বে, তাতে কি আমাদের দেশের যারা বিনিয়োগকারী বা দেশের যারা লগ্নিকারী তাদের কি কোনো ধরনের সমস্যা হতে পারে বা তারা কি ক্ষতিগ্রস্ত হতে পারে? না, ইন ওভারঅল বিদেশি ইনভেস্টার্স জন্য এই বাজেট একদম ঠিক আছে। তো আমি যা দেখতে পাচ্ছি কি ওই রকম কোনো মানে প্রবলেম নেই। একটু মোটিভেশনের দরকার আছে। মোটিভেশন যদি আমাদের গভর্নমেন্ট স্টেবল থাকে তাহলে বিদেশি ইনভেস্টার্সটা যে আছে ইনফ্লুয়েন্স হতে পারবে আর ওনারা ইনভেস্টমেন্ট জন্য এগোতে পারবে। ওকে, আমরা বরাবরই যেটা ট্রেন্ড, সবসময় যখন বাজেট ঘোষণা হয় তখন সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ যারা চোখ রাখেন খবরে, তারা দেখেন কোন জিনিসটার দাম বাড়ছে, কোন জিনিসটার দাম কমছে। এবার কিন্তু আমরা যদি সেরকম ভাবে নজর রাখি তাহলে যেগুলোতে দাম বাড়ছে সেখানে প্লাস্টিক প্রোডাক্টস এবং পিভিসি ফ্লেক্স এরকম এক দুটো প্রোডাক্ট ছাড়া বাকি কিছুতে দাম বাড়তে দেখা যাচ্ছে না, কমতে দেখা যাচ্ছে খুব গুটি কয়েক আইটেমে। এই ব্যাপারটা কিরকম ভাবে দেখছেন? মধ্যবিত্ত বাজেটকে কিভাবে রিড করবে? জি, আমি আগেই বলেছি কি এই যে মহঙ্গাই আছে, মহঙ্গাই উপরে কন্ট্রোল করার যে আছে এর মধ্যে যত ভালোভাবে এই ছিল সেটা দেখা যাচ্ছে না। মহঙ্গাইকে কন্ট্রোল করার সবচেয়ে প্রাইম উদ্দেশ্য ছিল যে যেটা আছে ও একটু রিল্যাক্স ফিল করতো, লেকিন ওই ধরনের কোনো জিনিস নেই। গভর্নমেন্ট একদম রেগুলার হিসাবে যে আছে ও বাজেট পেশ করেছে, আর বাজেট যে আছে মিক্সড বাজেট একে বলা যাবে। এর মধ্যে আম পিপুল যে আছে, জেনারেল পিপুল যে আছে ওর জন্য অনেক কিছু লাভ নেই। যে ব্যবসায়ী বর্গ আছে, যে ফরেন ইনভেস্টার্স আছে, ওদের জন্য আপনি কোরিলেট করতে পারবেন কি ওনার জন্য এই বাজেটটা যে আছে যাদের পারফেক্ট আছে, রাদার দেন এই আম পিপুল যে কি রুটি কপড়া এন্ড ছোট মকান জন্য যে সংঘর্ষ করতে করতে জীবন শেষ পর্যন্ত চলে যায়। তো ও মানে আম পিপুলকে বাজেট, আম পিপুল জন্য বাজেট 100% বলা যায় না। ওকে, এখন বলা হচ্ছে যে দেশের অর্থনৈতিক বিকাশের হার ঊর্ধ্বমুখী, তাতে কি আম জনতা লাভবান হবে না? দেশের অর্থনৈতিক বিকাশের হার ঊর্ধ্বমুখী বলা হচ্ছে, এতে কি আম মানে হ্যাঁ
মানে অ্যাকচুয়ালি রাজকোষীয় ঘাটা যে আছে ও টার্গেট আছে কি 5.1% করার মেন ফোকাস রেখেছে, হুম যে কি গত বছরের 5.8% ছিল, হুম ওকে কম করে 5.1% আছে। এই জন্য একে ব্যালেন্স করার জন্য কিছু কিছু হার্ড ডিসিশন গভর্নমেন্টকে নিতে হচ্ছে। ওকে, আর আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এই মুহূর্তে যে বাজেট আমরা দেখলাম এবং যেখানে কর্মসংস্থান একটা বিরাট বড় ইস্যু আমাদের দেশে এই মুহূর্তে, এবং বিরোধীরা প্রায় সময় কর্মসংস্থান নিয়ে সোচ্চার হয়, আগামী কিছুদিনের মধ্যে, আমরা যদিও এটা রাজনৈতিক টক শো নয়, আগামী কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন আসছে, যেখানে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড সহ আরো একটি রাজ্যের বিধানসভা নির্বাচন আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিধানসভা নির্বাচনের আগে যে দুটো অ্যালায়েন্স শরিক দল রয়েছে এই মুহূর্তে, সে তাদেরকে খুশি করার জন্য অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু যাদের বিধানসভা নির্বাচন আসছে তাদের জন্য তেমন কোনো চমক নেই। তাতে কি মনে হয় এই যে কর্মসংস্থানের ব্যাপারটা কতটা মিটলো বা মিটবে, এবং আগামী দিন এই রাজ্যগুলোকে, এই রাজ্যের জনগণকে কতটা খুশি করা যাবে? জি জি, যে যে রাজ্যগুলোকে ডাইরেক্ট ওয়েতে কিছু ঘোষণা হয় নাই, ও রাজ্যগুলো যে আছে একটা কদম নেবে। হুম কেন কি এখন যে ফোকাস করা হয়েছে কিছু কিছু রাজ্যকে স্ট্রেট ফরওয়ার্ডে, কি হ্যাঁ এই সার্টেন অ্যামাউন্ট আপনাকে দেওয়া হচ্ছে এই জন্যে। হুম তো একটু মানে যা বোঝা যাচ্ছে, যা দেখা যাচ্ছে কি যারা অ্যালায়েন্স আছে এনার, যে কি মানে যার সঙ্গে ওনাকে চলতে হবে, না থাকলে হুম ওনার গভর্নমেন্টটা যে আছে ডিসেবল হতে পারে। হুম তো ওদেরকে বিশেষ লক্ষ্য রাখা গেছে। এই জন্য যে অন্য যে স্টেট আছে যে কিছু মনে ভাবছে কি হ্যাঁ কিছু আমি পাই নাই, হুম ওরা একটু রিভোল্ট করতে পারে, ওনারা একটু বলতে পারবেন কি ভাই আমার স্টেটে কি কি হয়েছে। ইন ওভারঅল আর যা বাজেট আছে, এই লাস্ট যে ইলেকশন হয়েছে হুম তখন অব্দি যা সিচুয়েশন ছিল, হুম এই গভর্নমেন্ট এমপ্লয়ি কে যা স্যালারিড এমপ্লয়ি আছে হুম বেসিক্যালি, ওদের জন্য গভর্নমেন্ট আগে কিছু ওই রকম অনেক বড় ডিসিশন নেয় নাই। এই জন্য এইবার যে আছে পেনশন হোল্ডার কে খুশ করার জন্য হুম और सैलरीड पर्सन के खुश করার জন্য 50,000 से 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে কিছু ট্যাক্স রিলিফ ছাড় দিয়েছে। হুম যে কি আমাদের এক্সপেকটেশন ছিল কি অ্যাট লিস্ট যে আছে 7 to 10 লাখ অব্দি যে আছে বেসিক এক্সামশন নিয়ে যাওয়ার দরকার ছিল, সেটা হুম হতে পারেনি এবার। ওকে, অসংখ্য ধন্যবাদ মিস্টার চন্দ্রভানু সিনহা। আজ অনেক কিছু আপনি আমাদের বললেন, জানালেন। ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই বাজেট নিয়ে আবারও আলোচনায় আপনাকে চাইবো। আজকের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ভার্চুয়ালি জুড়ে গেছিলেন কলকাতা থেকে প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট চন্দ্রভানু সিনহা। বাজেট নিয়ে কি বক্তব্য ওনার? ট্যাক্সের যে সরলীকরণ বলা হয়েছে, মধ্যবিত্তকে বলা হচ্ছিল রেহাই দেওয়ার কথা, মধ্যবিত্ত ভাবছিলেন। প্রত্যেকবার বাজেটের সময় কিন্তু মধ্যবিত্তরা আশায় থাকেন যে কিছুটা হয়তো রেহাই পাওয়া যাবে দ্রব্যমূল্য বৃদ্ধির যেভাবে হচ্ছিল, যেটা নিয়ে বিরোধীরা সরব, সেখান থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু সেখানে তেমন কোনো চমক কিন্তু এই বাজেটে ছিল না বলেই কিন্তু মিস্টার সিনহা জানালেন। তবে যে ট্যাক্সের ব্যাপারটাতে সামান্য ছাড় দেওয়া হয়েছে, যারা স্যালারিড, যারা সরকারি চাকুরি করেন, তাদের জন্য একটু সামান্য লাভ হয়েছে। তো এই মুহূর্তে অবশ্যই আমরা একের পর এক বাজেট নিয়ে বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন দিকে কি হচ্ছে না হচ্ছে বা কি হয়েছে বাজেটে, কি ধরনের প্রস্তাব রাখা হয়েছে, তা বিস্তারিত আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন এই বাজেট নিয়ে, তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে প্রধানমন্ত্রী কি বলেছেন বাজেট নিয়ে, তা আপনারা শুনেছেন বা দেখছিলেন। এবং এরপরও কিন্তু আমরা একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন এবং বাজেটের আরো নানান দিক আরো কিন্তু আমরা দেখার চেষ্টা করব আজ। কারণ আজ নিউজ ভ্যানগার্ডে আপনারা সারাদিন শুধু দেখবেন বাজেট নিয়ে নিউজ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত।
টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। पंख मिल जाते हैं ख्वाब वालों को, आते हैं जिंदगी संवरने। ऊंची ऊंची उड़ाने मुस्काने, उस मीठे पल का भरोसा तू कर ले। जिंदगी में कुछ बनो है टेक्नो। Techno College of Engineering, Agartala. প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। ফিল্ম বিরতির পর সংসদে এই মুহূর্তে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই বেশ কিছু ঘোষণা তিনি করে ফেলেছেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার উত্তর পূর্বের রাজ্যগুলোর ভাগে কি রয়েছে, সেখানে রেল প্রকল্প নিয়ে কিন্তু আগ্রহ রয়েছে আগরতলার, এবং ত্রিপুরার ভাগে কি জুটবে সবকিছু নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি টেলিফোন লাইনে জুটছেন। সুপ্রীতি। দেখো সুমন্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে নির্মলা সীতারামন বাজেট পেশ করছেন, এবং প্রায় তিনি সপ্তমবারের টানা 7বারের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু এবারে নির্মলা সীতারামন ব্রেক করতে চলেছেন। এবার সেই বাজেটকে কেন্দ্র করে সাধারণ আমজনতা কিন্তু তাকিয়ে রয়েছে যে কত শতাংশ সেক্ষেত্রে লাভ হতে চলেছে বা লাভ হতে পারে। বিশেষ করে নির্মলা সীতারামনের যে বাজেট, সেই বাজেটের ক্ষেত্রে উত্তর পূর্ব থেকে শুরু করে গোটা দেশের কতখানি সুবিধা হতে পারে, বা আমজনতা বাজারে গিয়ে পকেটে নিয়ে যাতে চিন্তা না করে, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে এক প্রকার নির্মলা সীতারামনকে। সেদিক থেকে তাকিয়ে সুপ্রীতি, তুমি তোমার কথা শুনে যাচ্ছেন, যদি একটু সরে কথা বলো। আপনি কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। সেদিক থেকে তাকিয়ে কিন্তু এক প্রকার বলা যায় যে বাজেটকে ঘিরে উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে এবার বিশেষ নজর রয়েছে। দেখো, এই মুহূর্তে যদি আমি উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরার কথা বলি, অর্থাৎ এই রাজ্যের কথা বলি, তাহলে রাজ্যের উন্নয়ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তোমার বিজেপির অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু দিল্লিতে যাতায়াত করছেন, রীতিমতো আনাগোনা লেগেই রয়েছে। একদিকে বাজেট অধিবেশন এবং অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত ভোট। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে কিন্তু কেন্দ্রের কাছে বারবারই দাবি বা একটা চাপ কিন্তু রয়েছে রাজ্যের পক্ষ থেকে। সেই অনুযায়ী এবারের বাজেটে রাজ্যের জন্য বা উত্তর পূর্বের ত্রিপুরার জন্য বা অন্যান্য বাদবাকি রাজ্যের জন্য কি কি সেক্ষেত্রে জনমুখী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, সেটা একদিকে যেরকম লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক অন্যদিকে আমি যদি এবার আসি দ্বিতীয়ত আর্থিক বরাদ্দ নিয়ে, যেখানে আর্থিক বরাদ্দের এই ভাবনা বা এই চাপ কিন্তু রীতিমতো রয়েছে, যেটা তোমাকে শুরুতেই বলছিলাম। এবং সেক্ষেত্রে দেখো, গতকালকেও আমরা দেখেছি সংসদে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব, তিনি কিন্তু প্রসাদ প্রকল্প নিয়ে আর্থিক বরাদ্দ এবং দ্রুত এই কাজ সম্পন্ন করার কথাও তুলে ধরেছেন। শুধুমাত্র প্রসাদ প্রকল্প নয়, দেখো রাজ্যে এই মুহূর্তে বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প চলছে। যে প্রকল্পের কাজগুলি চলছে তার মধ্যে দেখো রেল অন্যতম, তার মধ্যে দেখো
তোমার সড়ক অন্যতম, এবং তার মধ্যে তোমার এই যে প্রসাদ প্রকল্প অর্থাৎ পর্যটন হচ্ছে অন্যতম। এই সমস্ত সেক্টরগুলিতে কেন্দ্র যাতে অর্থ বরাদ্দ করে সেই দাবি কিন্তু রয়েছে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে। তৃতীয়ত আমি যদি আসি এবার রেলের প্রসঙ্গে, উত্তর পূর্বে রেল কিন্তু একটা এখন বিরাট বড় ফ্যাক্টর, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা। উত্তর পূর্বের সঙ্গে যখন একটা সময় যোগাযোগ ব্যবস্থা বা কিভাবে হবে বা অনেক ক্ষেত্রে ট্রেন ছিলই না, শুধুমাত্র বিমানের উপরেই ভরসা করতে হতো, সেই জায়গায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন যথেষ্ট উন্নত হয়েছে। কিন্তু দেখো সুমন্ত, এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্য কিন্তু ব্রাত্যই রয়েছে তোমার বন্দে ভারত বা অমৃত ভারতের মতন এক্সপ্রেস থেকে। সেই জায়গায় কি আগামী দিনে এই রাজ্যের জন্য কোন রকমের এক্সপ্রেস ট্রেন চালানোর ভাবনা চিন্তা করা হবে? সেই একটা প্রশ্ন এবং সেই ভাবনা কিন্তু থাকছে একেবারে কেন্দ্রের কাছে। অন্যদিকে দেখো, আখাউড়া রেলপথের কথাও যদি বলি, এই আখাউড়া রেলপথ নিশ্চিন্তপুর হয়ে যেটা বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশের যোগাযোগকে আরো ত্বরান্বিত করবে এবং আরো কাছাকাছি আনবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রেলপথ কবে নাগাদ উদ্বোধন হবে, কবে নাগাদ দুদেশের এই ট্রেন চলাচল শুরু হবে, এটাও কিন্তু একটা অন্যতম প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে। পরবর্তীতে যদি আমি আসি, পঞ্চায়েত ভোট এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে হচ্ছে ভোট মৌসুম। পঞ্চায়েত ভোটে দেখো, জনগণের একটা সবসময় যেটা দাবি থাকে বা সকলেই তাকিয়ে থাকে যে ভোট দেবো উন্নয়নের স্বার্থে। সেই উন্নয়ন অর্থাৎ পঞ্চায়েত ভোটের পরে বা আগে রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নটা কতটুকু হবে সেটাও কিন্তু একটা অন্যতম প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এবারের যে বাজেট, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করতে চলেছেন, তাতে উত্তর পূর্বে ত্রিপুরার জন্য কি কি ভাবনা চিন্তা রয়েছে, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে তোমার রেল থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে কতদূর কি পদক্ষেপ নেওয়া হবে, তাদিকে যেরকম রাজ্যের আমজনতা তাকিয়ে রয়েছে, ঠিক অন্যদিকে রাজ্যের বিরোধীরা কিন্তু রীতিমতো অস্থিরতারা শান দিতে শুরু করেছে এই সমস্ত ইস্যুকে সামনে রেখে। যদি সেই জায়গাতে উন্নয়ন না হয় তাহলে কিন্তু তারা এক ইঞ্চি জমি ছাড়বে না বলেই মত এই মুহূর্তে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে। বোঝা গেছে। অনেক ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা কথা বলছিলাম এবং